অমৃতাংশুদা, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এমনটাই ইঙ্গিত মিলেছে। দ্বিতীয় বর্ষের পিজিটি, চেস্ট মেডিসিনের পিজিটি, 31 বছর বয়স, এই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, সেটাই প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে ইঙ্গিত মিলেছে। চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, সেটাও শ্বাসরোধজনিত কারণেই বেরিয়েছে, এবং সর্বোপরি জনির দ্বারে ক্ষত মিলেছে। এই তিনটি বিষয়ই কিন্তু যে অভিযোগটা প্রথম থেকে উঠে আসছিল, যেটাকে সৌরভ তোমায় আমি 1 মিনিট থামাচ্ছি। সৌরভ, আমরা যেটা বলছিলাম যে তরুণীর বাবা মাকে না জানিয়ে বডি নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা শুনতে পেয়েছি পুলিশ সোজা সেই বডি নিয়ে গিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি, সেখানে রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সরাসরি আমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী ধরে নিয়ে পুড়ে দিল। প্রশাসনিকভাবে কিভাবে সব রকম ব্যবস্থা করা হচ্ছে, যাতে পুলিশ বলেছে যে 48 ঘন্টা লাগবে না, আমরা বের করব। আমাদের একটাই কথা, একটা ইয়াং ডাক্তার, তাকে যেভাবেই হোক তাকে যারা হত্যা করেছে, এবং মনে করি এটা ঘৃণ্য, এবং এটাকে যেভাবে হোক এসআইটি গ্রহণ করে হোক, সিআইডি দিয়ে হোক, যেভাবেই হোক, সমস্ত পিজি ডাইরেক্টর, এনআরএসের ডাইরেক্টর, আরজি করের প্রিন্সিপাল, সমস্ত বাংলার ইনক্লুডিং প্রিন্সিপাল সেক্রেটারি, নিগম, পুলিশ কমিশনার সবাই মিলেই এর পেছনে লেগেছে। নির্মলদা, এর আগেও আরজি করের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ আছে, কিছুদিন আগেও একজন মারা গেছে। সবারই আছে। কোথায়? বেসরকারি হাসপাতালে গিয়ে বাড়িঘর বিক্রি করো। সরকারি তো বিনা পয়সায় চিকিৎসা হয়। এই যে মেয়েটির বিনা পয়সায় চিকিৎসা দিত, তাই না? ও তো পয়সা নিয়ে চিকিৎসা করাতো না। অতএব এর যে মানবিকতা, মানসিকতা, এটা অনেকের সঙ্গে মিলবে না। কাগজের মালিকদের সঙ্গে তো মিলবেই না, এলাকার ক্ষতি, মিডিয়ার মালিকদের সঙ্গে তো এলাকার কি ক্ষতি হবে? এলাকা নিশ্চয়ই একটা তত্তাজা মেয়ে ডাক্তার হতে যাচ্ছে, বিরাট আশা নিয়ে, ভরসা নিয়ে। এলাকার মানুষের তো দুঃখ আছেই, সেই দুঃখই তো সম্বলনের জন্য আমরা সকাল থেকে পড়ে থেকে আমাদের যতটুকু করণীয় সেটা করেছি, এবং ওখানকার সমস্ত ছাত্ররা, স্টুডেন্টস, তারা এক কথায় সবাই মিলে এর ভিত চেয়েছে, এবং তারা যা কিছু বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা মেনে নিয়েছে। পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছে বাবা মার সঙ্গে। আমার ধারণা যে এই ধরনের ঘৃণ্য কাজ যারা করে তাদেরকে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, এবং এটাই আমাদের একমাত্র কাজ। থ্যাংক ইউ। একটু সৌরভের কাছে চলে যাচ্ছি আবার। সৌরভ, শুনতে নিশ্চয়ই পাচ্ছিলে যে পানিহাটির থেকে, এই মেয়েটির বাড়ির থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন ওখানকার বিধায়ক নির্মল ঘোষ, এবং ওখানে বডি পৌঁছে দেওয়া হয়েছে, মেয়েটির মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। বললেন অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা অবশ্যই এদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এই যে বন্ধুরা যারা ওখানে মোমবাতি মিছিল করছেন, তারা কি জানেন যে বডিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা আবার বিক্ষোভে ফেটে পড়েছিলেন, সেটা তার বাড়িতে এইভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এবং নির্মল ঘোষ, তিনি ওখানকার বিধায়ক, তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন যে দোষীদের ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কি প্রতিক্রিয়া তাদের? অমৃতাংশুদা, নির্মল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য তারা জানেন, এবং তার প্রেক্ষিতেই তারা কিন্তু যে 8 দফা দাবি জানিয়েছেন, সেই দাবির প্রেক্ষিতে তারা কর্মবিরতিরও ডাক দিয়েছেন, এবং আগামীকাল থেকে সেই কর্মবিরতি বহাল থাকবে, জরুরি পরিষেবা ব্যতী রেখে। এই চিকিৎসকদের একটা সবচেয়ে যেটা বড় তাদের আবেগের জায়গা, এখানে তারা পড়াশুনো করেন, কারণ তাদের বাবা মায়েরা এখানে পাঠান, এবং তারপর এটাই তাদের সেকেন্ড হোম, দ্বিতীয় হোম হচ্ছে এই হবু চিকিৎসকদের। এবং সেই রকম একটি জায়গাতে এখানে তারা কিন্তু নিজেদের বাড়ি ভেবেই হাসপাতাল চত্বরে তারা ঘোরাফেরা করেন। যত রাত্রেই ডিউটি হোক, কখনোই তারা সেটাকে মনে করেন না যে তারা বাড়ির বাইরে আছেন, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তারা সেইভাবেই কিন্তু চলাফেরা করেন, হাঁটা করেন, এবং সেই জায়গার থেকেই কিন্তু তাদের কোথাও এটা আপনাদের দ্বিতীয় হোম, তো এটা আপনাদের দ্বিতীয় হোম, তো আপনারা মহিলারা যারা রয়েছেন তারা এখানে যারা করেন, একটা বাড়ির মধ্যেই তো থাকেন, এমনটাই তো মনে করেন যে হাসপাতাল চৌহদ্দিটা আপনাদের একটা সেকেন্ড হোম। আপনারা যে এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো আপনাদের সেকেন্ড হোম, সেই হিসাবেই তো মনে করেন।
সৌরভ, আমার মনে হয় ওনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলাটা এই মুহূর্তে না বলাই ভালো, কারণ ওনারা প্রত্যেকে এই মুহূর্তে মানসিকভাবে যে জায়গাটায় রয়েছেন সেখানে সত্যি সত্যি কথা না বলাটা, মৌনতাটাই অনেকগুলো কথা বলে দিচ্ছে। তারা নিজেরা ভারাক্রান্ত, শোকে, এবং হয়তো ভেতরে ভেতরে এই মেয়েটি কী পরিমাণ লাঞ্ছনা সহ্য করেছে সেটা ভেবে ভেতরে ভেতরে কুঁকড়ে রয়েছেন। এরা প্রত্যেকে আজকে কোথাও গিয়ে আমাদের সামনে অনেক বড় একটা প্রশ্ন রেখে দিচ্ছেন এই মৌন মিছিল, এই মোমবাতি মিছিল নিয়ে। আমরা সত্যি কথা বলছি যে বক্তব্যগুলো বারবার উঠে এসেছিল সকাল থেকে, একবার হ্যাঁ একবার না, কি হতে পারে না হতে পারে, এবং তারপর নির্মল ঘোষ প্রথম কিন্তু খুব দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে মেয়েটিকে ব্রুটালি খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। তখন আমরা বুঝেছিলাম নিশ্চিতভাবেই যে সংশয়গুলো ছিল সেটাই সত্যি। আজকে এই যারা মোমবাতি মিছিল করছেন তাদের এই নীরব প্রতিবাদটা, সরব হয়তো অনেক কথা বলছে, সত্যি কথাই তো, যারা নিজেদের দ্বিতীয় হোম, যে জায়গাটা যেখানে তারা নিজেদেরকে খুঁজে পান, নিজেদের ভবিষ্যৎ জীবনের একটা ধাত্রীভূমি, সেইখানে তারা যদি নিরাপদ না হন, কোথায় হবেন বলুন তো? আমি একটু অনন্ত চট্টোপাধ্যায় আজকে মেয়েটির বাড়িতে রয়েছেন এই মুহূর্তে, আমি অনন্তর কাছে চলে যাচ্ছি। অনন্ত, ঠিক কখন মেয়েটির মৃতদেহ বাড়িতে পৌঁছে দিল পুলিশ? সেই সময় বাড়িতে তার বাবা মা ছিল না, তো তা সত্ত্বেও তারা এসে কোন পরিস্থিতিতে এইখানে পৌঁছলো এবং এখানে তখন প্রতিক্রিয়াটা কি ছিল? দেখো, এই মুহূর্তে তার বাড়ির সামনেই অমৃতাংশুদা আমি আছি, এখনও পর্যন্ত তার বাবা মা এসে পৌঁছায়নি। যে মহিলা চিকিৎসক, তার মৃতদেহ দেখো এখানেই সববাহী গাড়িতেই রাখা আছে। উপস্থিত আছেন পুলিশের কর্তা ব্যক্তি যারা আছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা আছেন তারা সবাই উপস্থিত আছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষ যেটা বললেন যে খুন, সরাসরি খুনের দাবি তিনি করলেন, যেভাবে তার মৃতদেহ পাওয়া গেছে সেটা খুন বলে দাবি করলেন। এলাকার বাসিন্দা যারা আছেন সেই এলাকার বাসিন্দারা শোকার্ত, সবাই চোখের জল ফেলছে। আমি একটু দেখাই, দেখো মৃতদেহ দেখবার জন্য, একবার সেই মৃতদেহ দেখবার জন্য সবাই হা করে দাঁড়িয়ে আছে, সবাই চোখের জল ফেলছে যে এলাকার একজন অ্যাসেট চলে গেল, এলাকার একজন ডাক্তার চলে গেল। আমি যদি একটু এই এলাকার যারা চেনেন, অর্থাৎ এই মহিলা চিকিৎসককে যারা চেনেন, ওকে খুব ভালো চিনতাম, ভালো ডাক্তার ছিলেন, কিন্তু আমাদের একটা অ্যাসিস্ট চলে গেলেন। এলাকার কত ক্ষতি হলো? প্রচুর ক্ষতি হয়ে গেল, এবং খুব ভালো মেয়ে ছিল, খুব ভালো মেয়ে ছিল, একদম ছোটোর থেকে খুব ভালো মেয়ে ছিল। মানে আমরা একটা খুব ভালো মেয়েকে হারালাম, ভালো ডাক্তারকে হারালাম। অনন্ত, একটু কি নির্মল ঘোষ বা পুলিশের কর্তাদের কাছ থেকে এটা জানা যাবে যে কেন এই অনভিপ্রেত একটা ভুল বোঝাবুঝি হলো, যেখানে দাঁড়িয়ে হাসপাতালে তার বাবা মাকে না জানিয়ে এই মেয়েটির মৃতদেহকে এভাবে বাড়িতে নিয়ে আসা হলো? দেখছো তো বাড়ির সামনে এরকমভাবে তাকে সববাহী গাড়িতে ফেলে রাখতে হয়েছে, যেখানে তার বাবা মা এখনও পৌঁছতে পারেননি। এটা কেন হলো? এটা যদি কেউ একটু পরিষ্কার করে দেন আমাদের সামনে, যেখানে ওখানে দাঁড়িয়ে তার বাবা মা তারা অভিযোগ করছেন যে তাদের না জানিয়ে তাদের মেয়েকে সরিয়ে দেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতিতে এটা তো কাঙ্ক্ষিত নয়। আমার কাছে, আমার সামনেই পানিহাটির বিধায়ক আছেন। কতটা শোকার্ত, এই যে এত মানুষ বেরিয়ে পড়েছে, কতটা শোকার্ত। মানুষের মনে দুঃখ হবে না? একটা বাচ্চা মেয়ে, 22 বছরের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, মা বাবা অভিযোগ করছে যে তারা এখন আসতে পারেনি। না এসে গেছে 10 মিনিট, চলে এসে 10। তাদেরকে কোনো রকম জানানো হয়েছিল না? আপনার সবাই, তারা সকাল থেকে রয়েছে বাবা মা ওখানে। আমি সোমনাথ, বাবা তো তার ডেথ সার্টিফিকেট আমার হাতেই দিল তো। আচ্ছা, এই যে বাবা দেখো ডেথ সার্টিফিকেট দিয়েছে, সিআইসি পানিহাটি মিউনিসিপ্যালিটির সোমনাথ দে, রয়েছেন বিধায়ক নির্মল ঘোষ, তারা তাদের তত্ত্বাবধানে মৃতদেহ এসছে। তবে এখনও মা বাবা এসে পৌঁছাননি, তারা যেটা জানাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই মা বাবা এসে পৌঁছাবে। তবে কেন এরকম? অনন্ত, একটু যদি নির্মল বাবুর কাছে জানতে পারি আমরা যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, এরকমভাবে একটা হসপিটালের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগলো একজন মেয়ে, এই বিষয়টা আমাদের জন্য কতটা আশঙ্কাজনক, কতটা তিনি একজন শাসক দলের প্রতিনিধি, তো কতটা
উনি শঙ্কিত বোধ করছেন এবং কতটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত তিনি কি মনে করছেন? একদমই নির্মল ঘোষ জানিয়েছেন সরাসরি যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই তিনি কি পদক্ষেপ নেওয়া হবে আপনি তো প্রথম স্টার্ট হয়ে গেছে অলরেডি পুলিশ তার ইনকোয়ারি শুরু করেছে, হসপিটাল তার ইনকোয়ারি শুরু করেছে, সিট গঠন করার কথা অলরেডি সিপি ঘোষণা করে দিয়েছে। আপনি সরাসরি অভিযোগ করছেন এটা খুন। আমি অভিযোগ করছি না, যার মেয়ে যার মা তারা বলছে আমার মেয়েকে খুন হয়ে, তাহলে আমি কি বলতে পারি? আমি তো ছিলাম না, ওর মাও ছিল না, যেটা বলছে সেটাই তো আমার বক্তব্য। মানুষের কথা তুলে ধরাই পেপারে। দীর্ঘদিনের বিধায়ক, সেই অভিজ্ঞতা না, সে অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে ওকে গায়ে বিভিন্ন দাগ আছে এবং যেভাবে ও মানে মৃতদেহ পাওয়া গেছে তাতে সবারই ডাউট যেটা খুন হয়েছে। অনেকে বলছেন যে মহিলা ডাক্তার এবং মহিলা ডাক্তারের কর্নারেই ছিলেন এবং ওই জায়গাটা যেহেতু চেঞ্জিং রুম, সেই জন্য সিসি ক্যামেরা ছিল না। বাকি সব জায়গায় সিসি ক্যামেরা আছে, সমস্ত সিসি ক্যামেরা সিজ করা হয়েছে। কাল রাত্রিবেলা 10টা থেকে সকাল 10টা অবধি যত সিসি ক্যামেরা ছিল সব সিজ করেছে সিসি ক্যামেরার রিল। নির্মলদা, সরকারের তো একটা দায়বর্তায় যে এরকম একটা ঘটনা ঘটে গেল, এইটা আপনার দায় আছে বলেই তো আমরা সবাই এর সঙ্গে আছি, যাতে এরা জাস্টিস পায়। একটা মেয়ে, সে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তার তো জাস্টিস পাওয়াই কথা। দেশের কাছে তার তো প্রাপ্য একটাই, যাতে সে ন্যায্য বিচার পায় এবং তার বাবা মা বিচার পায়। সেটাই আপনার? হ্যাঁ, আমার একটাই লক্ষ্য, আর কিছু নেই। অর্থাৎ নির্মলবাবু অনন্ত যদি একটু নির্মলবাবুর কাছে একটা জিনিস আমরা একটু জানতে পারি। দেখো, ওর বাবা মা তারা থানায় গেছিলেন, টালা থানায় গেছিলেন অভিযোগ জানাতে, অভিযোগ দায়ের করতে। বিশেষ করে যখন এই পোস্টমর্টেম রিপোর্টে বলা হচ্ছে তার নিম্নাঙ্গে আঘাত রয়েছে এবং তাদের ওখানটায় গায়ে মানে গলা টিপে মারা হয়েছে, মানে গলার হাড় ভেঙে গেছে, এরকম একটা বিষয় এসছে। কিন্তু তাদের সঙ্গে বিজেপি নেতৃত্ব ছিলেন, অগ্নিমিত্রা পাল ছিলেন এবং টালা থানার সামনে তাদের ঘিরে ফেলে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা দর্শকদের সেই ছবিটা দেখাচ্ছি। এবার এই রকম একটা পরিস্থিতিতে বাবা মাকে ঘিরে এর মধ্যে আবার রাজনীতি ঢুকে পড়লো, এটা কতটা কাঙ্ক্ষিত? কেন এই বিষয়টা এইভাবে রাজনৈতিক দিকে টার্ন নিচ্ছে এবং কোনো পক্ষই কি এরকম পরিস্থিতিতে একটু মানসিক স্থৈর্য বা ধৈর্য দেখাতে পারেন না? এত অসহিষ্ণু কেন মানুষজন? একটু যদি নির্মল ঘোষের সঙ্গে তুমি এই ব্যাপারে কথা বলো। চেষ্টা করছি নির্মলদার কাছ থেকে জেনে না, আমি একটু চেষ্টা করছি, নির্মলদা একটু দূরে গেছে, আমি একটু জেনে নিচ্ছি নির্মলদার কাছে। দেখি দাদা একটু। নির্মলদা, টালা থানায় বাবা মা অভিযোগ জানাতে গিয়েছিল এই ডাক্তার, সেইখানে টালা থানা থেকেই তো ডেড বডি নিয়ে আমি বলছি অভিযোগ জানাতে যায়নি, ওখান থেকেই তো ডেড বডি নিয়ে এসেছে। ও সে আমি বলতে পারবো না বিজেপি রাজনীতি কেন এটা নিয়ে আমি জানি না। বিজেপির এখন তো তাকে ঘিরে বিক্ষোভ দেখা, বিজেপির তো এখন যে অবস্থা, তাতে ডেড বডি নিয়ে রাজনীতি করা ছাড়া বিজেপির কাছে আছে কি? বিধানসভায় পরিষ্কার, লোকসভায় পরিষ্কার, ভারতবর্ষের ঠেকা সরকার, তাদের কাছে আছে কি? অপপ্রচার কুৎসা ছাড়া তো ওদের কাছে কিছু নেই। বিক্ষোভটা এক জানি না, তার কোন বিক্ষোভের কথা আমার তো জানা নেই, আমি তো ওখানে ছিলাম, কিছু না। থানায় গিয়েছিল, থানায় তোর বাবা মা গিয়েই তো ডেড বডি নিয়ে এসছে, থানায় তো যেতেই হবে একবার সই করতে। অনন্ত, আমরা আবার ওই জায়গাটা একটু ফিরে যাচ্ছি, টালা থানার সামনে। সত্যি কথা বলতে কি এই দৃশ্যটা আপনাদের দেখাতে খুব একটা ভালো লাগছে না। মানে আপনারা ভাবুন তো, যে বাবা মার মনের মধ্যে এইরকম অবস্থা, তাদের সন্তান চলে গেছে, এই রকম একটা গ্লানিকর পরিস্থিতির মধ্যে দিয়ে, এত লাঞ্ছনার মধ্যে দিয়ে তারা চলে গেছে, সেইটার মধ্যে রাজনীতি ঢুকে পড়লো এবং তারা এইভাবে দেখলেন তাদের সামনে রাজনৈতিক একটা তরজা শুরু হয়ে গেল, অথচ তারা এখনো তার মেয়ের কাছে পৌঁছতে পারলেন না। এটা কি কোথাও গিয়ে, আমি জানি না, এটা অসহিষ্ণুতা, কোথাও গিয়ে বিবেচনা বোধের অভাব, অথবা আমরা সবাই এত বেশি প্রফেশনাল হয়ে গেছি না, নিজেদের কাজটা এত ভালো বুঝি, আমরা সবাই এই পরিস্থিতিগুলো একদম ভাবতে চাই না। কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা, রাজনীতির রাস্তায় হাঁটবে, এরকম একটা পরিস্থিতি হয়তো তৈরি হয়ে গেছে। ফলে আমরা এই বিষয়গুলোকেই দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোই ভবিষ্যতে দেখতে পাবো। তবে জানেন, ওখানটাতে পরপর যে ঘটনাগুলো ঘটেছিল, আমি এই ফাঁকে আবার বলি,
সকালবেলা যখন প্রথম জানা গেল এরকমভাবে একজন ডাক্তার তিনি মারা গেছেন, তারপর থেকে যখন তার বাবা মা প্রশ্ন তুললেন যে তাকে লাঞ্ছনা করে খুন করা হয়েছে, তারপর বিভিন্ন সোর্স থেকে, পুলিশের সোর্স থেকে আমরা জানতে পারছিলাম যে কোথাও যেন বলা হচ্ছে যে না, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু তারপর ছাত্র ছাত্রীরা, বন্ধুরা, ওখানকার ডাক্তাররা, তারা সবাই খানিকটা প্রতিবাদী হয়ে উঠলেন এবং কর্মবিরতি ঘোষণা করলেন। একটা চাপ সৃষ্টি হলো, একের পর এক রাজনৈতিক নেতা, তার মধ্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সিপিআইএম নেত্রী মীনাক্ষী, সবাই ওখানে পৌঁছতে শুরু করলেন এবং সেখান থেকে কেন্দ্র করে গোটা বিষয়টা কি অদ্ভুত একটা জায়গায় পৌঁছে গেল। অভিযোগ উঠল, অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত একটা ব্যতিক্রমী সময়ে করার সিদ্ধান্ত হলো। সেই ময়না তদন্তের ফল জানা গেল মেয়েটির নিম্নাঙ্গে আঘাত রয়েছে, শরীরে আঘাত রয়েছে, গলার হাড় ভাঙা, অর্থাৎ কোথাও গিয়ে হয়তো ওই গলা টেপার মতো ঘটনা ঘটে থাকতে পারে। নির্মল ঘোষ তিনি বললেন, ওখানে তার আগেও তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন ব্রুটালি খুন করা হয়েছে। সব বিষয়গুলো যখন পরিষ্কার হয়ে গেল তখন আবার নতুন একটা বিতর্ক দানা বাঁধল যে বাড়ির লোকজনকে না জানিয়ে এই বডি চলে গেছে। এবার সেটা নির্মল ঘোষ বলছেন, দেখাচ্ছেনও, আমরাও দেখালাম, বাড়ির সামনে সবাই শকটে ওই ডাক্তারির ছাত্রের বডিটা পড়ে রয়েছে, বাড়িতে ঢুকতে পারেনি, বাবা মাও এসে পৌঁছতে পারেনি। কেন পারেনি, এটা বোধহয় আমাদের সাম্প্রতিককালের সব থেকে লজ্জাজনক একটা ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে রাজনৈতিক তরজা চলছে একজন শোকগ্রস্ত কন্যা হারা বাবা মাকে ঘিরে। ভাবা যায় আমরা কোথায় পৌঁছে গেছি? ভীষণ কঠিন মানসিকতা হয়ে গেছে, জানেন তো আমাদের, আমরা নিজেদের বিষয়গুলো বুঝি। আমি একটু আমাদের নিউজ রুমে তন্ময় রয়েছে, তন্ময়ের কাছে যাচ্ছি। তন্ময়, এই পরিস্থিতিটা কতটা কাঙ্ক্ষিত ছিল? এটা হওয়ার কথা ছিল কি? এটা কেন হলো, এরকম জায়গায় পৌঁছলো? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার, কোনো বড় বিষয় রয়েছে এই খুনের পিছনে। এই বড় বিষয়টাকে চাপা দেওয়ার জন্য কারা জড়িত? খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কি জড়িত এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের? কোনো প্রভাবশালী ব্যক্তি কি জড়িত? না হলে সাত সকালে একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, শাসক দলপন্থী চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, সেখানকার তৃণমূলের ছাত্র পরিষদের যারা চিকিৎসক নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকের এক অভিযোগ, সকাল থেকেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এক, দুই, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ফোন করে এমনটা ছড়ানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ যে এটি একটি সুইসাইড। তিন, পুলিশকে দিয়ে প্রথমে বলে দেওয়া হলো যে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন নেই দেহে। প্রথম থেকে আমরা কিন্তু এগুলো খেয়াল করছিলাম। সেখানে চিকিৎসক ছাত্ররা একজোট হয়ে সেই দেহ আটকে রেখেছিল এবং নিরপেক্ষ ময়নাতদন্ত, বারবার তারা বলছিল নিরপেক্ষ ময়নাতদন্ত, অর্থাৎ কে এমন জড়িত আছে যে সেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া যারা রয়েছেন তারা বলছেন বাইরে থেকে এক্সপার্ট এনে নিরপেক্ষভাবে জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটের সামনে সশরীরে হাজির থেকে ভিডিও রেকর্ডিং করে পোস্টমর্টেম করতে হবে। এতগুলো বিষয় এখানে প্রথম আমাদের সন্দেহ চারা বেঁধেছিল যে নিশ্চয়ই এর পিছনে বড় কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো ঘটনা থাকতে পারে এই মৃত্যুর পিছনে, না হলে এতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। আর অন্যদিকে একদম ক্ষোভে ফুঁসছে ছাত্ররা, ক্ষোভে ফুঁসছেন চিকিৎসকরা, এটা প্রথম। দ্বিতীয়, বাবা মাকে কাছে ঘেঁষতে দেওয়া হলো না। অমানবিক, আইনগতভাবে বলা চলে যদি কেউ মারা যায় বাড়ির লোককে এনে আইডেন্টিফাই করানো হয়, চিহ্নিতকরণ করানো হয়, এক্ষেত্রে বাবা মাকে আটকে রেখে দেওয়া হলো। দুপুর 2টা পর্যন্ত আমরা বাবা মায়ের সঙ্গে কথা বলতে সুযোগ পেয়েছিলাম TV9-এর তরফে। তারা প্রথম আমরা তন্ময় দেখতে পাচ্ছি এই এতক্ষণে ওর বাবা মা ওই টালার সামনে থেকে তিনি বেরোতে পারলেন, তাদের নিয়ে গাড়ি হয়তো এবার বাড়ির দিকে যাচ্ছে এবং পেছনে বেশ কিছু লোক ধাওয়া করে গেলেন। কি অদ্ভুত পরিস্থিতি! এটা কখনো হয়েছে এরকম? ভাবা যায় যে মানে যারা একদম অরাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের মেয়ে মারা গেছে এবং তারা যে অভিযোগ করেছিলেন, অন্যায় কোনো অভিযোগ করেননি, কোনো রাজনৈতিক অভিযোগ করেননি, তারা যে অভিযোগ করেছিলেন সেটাই সত্যি বলে প্রমাণিত হয়েছে, তারপর তাদের এই রকম হেনস্থার মুখে পড়তে হলো। হয়তো গোটা বিষয়টার মধ্যে বিভিন্ন ভিন্ন ধর্মী রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢুকে পড়েছিলেন।
এটা কাঙ্ক্ষিত ছিল তন্ময়। এবং সব থেকে বড় কথা, যে তদন্ত কমিটি হয়েছে, যে ময়না তদন্তের সময় যে কমিটির ওখানে উপস্থিত থাকার কথা ছিল, এই গোটা বিষয়টা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে, ডাক্তারদের মধ্যে যারা কর্মবিরতি পালন করছিলেন, মৌন প্রতিবাদ জানাচ্ছিলেন, তাদের মধ্যে নাকি প্রবল একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর কারণটা কি? কারণ খুব স্পষ্ট, দুটো বিষয়। একজন বাবা মা, যেই বাবা মা তাদের সন্তানকে হারালো মানে ব্রুটালি মার্ডার্ড, বলছেন কে? তৃণমূলের একজন বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক, এবং এই খুন হয়ে যাওয়া মেয়েটির প্রতিবেশী তিনি, সে নির্মল ঘোষ। দুই, বাবা মা সন্তান হারিয়ে থানায় গেছেন, সেখানে রাজনৈতিক দলের কর্মী, শাসক দলের কর্মী, পরিষ্কার করে বললেই বলা চলে যে তৃণমূলের কর্মীরা সেখানে বলা চলে হামলে পড়েছে, কোনোভাবে তাদেরকে বের করে দেবে। বাবা মা সন্তান হারিয়েছেন, বিচার চাইতে গেছেন যে দোষীরা গ্রেপ্তার হোক, সেখানে এই ধরনের হেনস্থা, এই ধরনের একটা পরিবেশ। কাম্যটাম্য এসব প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে একটা অদ্ভুত ছবি আমাদের রাজ্যে, অদ্ভুত ছবি আজকে কলকাতা শহর এবং আমাদের রাজ্য দেখলো, যে সন্তান হারানোর পর সারা দিন ধরে বাবা মা ছোটাছুটি করলো, সন্তানের দেহ হাতে পেলেন না, পুলিশ তাকে লুকিয়ে নিয়ে পালিয়ে গেল বলে অভিযোগ, পুলিশ লুকিয়ে নিয়ে গিয়ে সেই বডি বাড়িতে পৌঁছে দিল, বাবা মা পড়ে রইলেন থানায় একদল রাজনৈতিক কর্মী মানে তৃণমূল কর্মী, তার আগে থানায় হামলে পড়লেন, সেখান থেকে বাবা মা বেরিয়ে যাচ্ছেন। এরা একটা ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় ঘটনা যেটা, যে কমিটি, সেই কমিটি 11 জন সদস্য কমিটি কে না, আরজি কর মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ যে কেন আমাদের এই চিকিৎসক ডিউটিরত অবস্থায় মারা যাবে, সেখানে কমিটি তৈরি করছে কে? তদন্ত কমিটি। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি তদন্ত কমিটি তৈরি করছি। আবার এবার খেয়াল করতে হবে, 11 সদস্যের তদন্ত কমিটির মধ্যে 2 জন এমন সদস্য আছেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স রয়েছে, টালা থানায় কমপ্লেন রয়েছে, অর্থাৎ ক্রিমিনাল হিসেবে সে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে হচ্ছে এই তদন্ত কমিটি, তিনি তদন্ত করবেন একটি খুনের। আবার 2 জন চিকিৎসক রয়েছেন যারা এখনো পূর্ণাঙ্গ চিকিৎসক হননি, রেজিস্ট্রেশন নাম্বার পাননি, এমনটা অভিযোগ, তারা নাকি তদন্ত করে সেই রিপোর্ট জমা দেবেন। অভিযোগ উঠছে সূত্র মারফত, এবং এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটা দেখছি অমিতাংশ দাস, সেটা আরো ভয়ঙ্কর, যে এই 2 জন অভিযুক্ত চিকিৎসক বলে যারা এখনো কমিটিতে নেওয়া হয়েছে, তারা তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং এখানকার প্রিন্সিপালের ঘনিষ্ঠ বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। মারাত্মক অভিযোগ, যেখানে যে কলেজের বিরুদ্ধে অভিযোগ, যেখানে নিরাপত্তাহীনতার অভিযোগ, ডিউটিরত অবস্থায়। আমি এই জায়গাটায় তন্ময় তোমার কাছে আসবো। আমি সৌরভের কাছে চলে যাচ্ছি। সৌরভের সঙ্গে ওখানে সৌরভ ওই মোমবাতি মিছিলের মধ্যে রয়েছেন, সৌরভের কাছে একবার যাই। সৌরভ, গোটা পরিস্থিতি তোমাকে ছোট্ট করে বর্ণনা করে দিয়ে ওইখানটায় তুমি রয়েছো, হয়তো এই গোটা বিষয়টা তুমি এখনো পুরোটা জানো না। অমৃতাংশুদা, ডক্টর শ্রেয়া আমাদের সঙ্গে রয়েছেন, ইএনটি বিভাগের পিজিটি। একবার একটা কথা শুধু জিজ্ঞেস করুন। সৌরভ, ওখানে যে জিনিসটা আমরা দেখেছি, একটা অভিযোগ উঠেছে সৌরভ, যে এই কমিটিটা নিয়ে লাইভে আছেন, জাস্ট একবার জিজ্ঞেস করুন, একটু লাইভে আছেন, জাস্ট একটু যে কথাটা জিজ্ঞেস করছিলাম, যে আপনারা এটাকে তো ফার্স্ট হোম মনে করেন, সেই জায়গাতে নিরাপত্তার অভাবটা কেন বোধ করছে? কারণ এখানে পেশেন্ট কোথায় আসে, কোথায় যায়, সেটার ওপর কোনো সিকিউরিটি, কোনো সার্ভেলেন্স নেই। ঠিক আছে, কে পেশেন্ট কখন ঢুকছে, কোথায় যাচ্ছে, একটা ভিজিটিং টাইম আছে ওয়ার্ডে আসার, স্টিপুলেটেড ভিজিটিং টাইমে পেশেন্ট আসবে, পেশেন্ট পার্টির লোক আসবে এবং চলে যাবে। ঠিক আছে, বাট সেটা হয় না, অ্যান্ড সেটা কেউ কন্ট্রোল করছে না, সেটা কেউ সার্ভেলেন্স করছে না। ঠিক আছে, ট্রমাতেও র্যাম্পেন্ট পেশেন্ট, যখন একটা পেশেন্ট আসে, পেশেন্টের সাথে 10টা 12টা 20টা বাড়ির লোক আসে, মেনি টাইমস দে আর ড্রাঙ্ক। ঠিক আছে, অ্যান্ড উই ফিমেল পিজিটিস আর দেয়ার অ্যাটেন্ডিং দেম। অনেকবার ডাকার পরও সিকিউরিটি, পুলিশ কিছু হেল্প আমরা সেরকমভাবে পাই না। সো দ্যাট ইজ দ্য মেন কনসার্ন। এর আগে যখন এনআরএসে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছিল, আপনারা রাজ্য জুড়ে একটা আন্দোলন করেছিলেন, আর সেই সময়ে কিন্তু এই যে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হয়, এসিপি পদমর্যাদার অফিসার, আপনাদের যে বিল্ডিং যেখানে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, তা সত্ত্বেও আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন? একদমই তাই। কেন নিরাপত্তার অভাব বোধ করছেন? আপনাদের কাছে হাসপাতালটা কতখানি? এটা কি আপনাদের কাছে মানে সেকেন্ড হোম? না, আই জাস্ট সেড যে এটা আমাদের ফার্স্ট হোম। এটা আমাদের সেকেন্ড হোম। আমরা জাস্ট যাই রেস্ট নিতে, ফ্রেশ হতে, দ্যাটস অল। এটা আমাদের নিজেদের বাড়ি। সৌরভ, এই তদন্ত কমিটি নিয়ে ওনাদের এই আপত্তির জায়গাটা কোথায়, কোন জায়গায় ওরা প্রশ্ন তুলছেন? সৌরভ,
মোবাইল এই যে তদন্ত কমিটি, এই যে ময়নাতদন্তের কমিটি, সেটা নিয়ে কোন জায়গাটায় ওনাদের মনে হচ্ছে যে গোটা বিষয়টার মধ্যে প্রতিবাদ করা দরকার? ময়নাতদন্তের যে প্রক্রিয়া হয়েছিল, আপনারা কেন সকাল থেকে সেই বিষয়টা নিয়ে পর আপত্তি জানাচ্ছিলেন যতক্ষণ না পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলেন? কারণ আমরা চেয়েছিলাম যে একদম আটমোস্ট ফেয়ার ওয়েতে ডিসিশনটা হোক, ইনভেস্টিগেশন হোক, একদম আটমোস্ট ফেয়ার ওয়েতে ইনভেস্টিগেশন হোক। অ্যান্ড আমাদের সিস্টার যার সাথে এটা হয়েছে, মানে আমাদের কলিগ যার সাথে এটা হয়েছে, I want justice for her. We all want justice for her. অ্যাটমসফিয়ার ওয়েতে কর্তৃপক্ষ কাছে আপনারা সন্তান সম তারা তদন্ত করবে না, এটা আপনারা কেন মনে করলেন? কেন কর্তৃপক্ষ এই আস্থাটা অর্জন করতে পারলো না আপনাদের কাছ থেকে? আপনাদেরই অভিভাবক তারা, কি বলবেন? আপনাদেরই অভিভাবক। দেখুন, দীর্ঘ সময় ধরে যখন আজকে বিক্ষোভ চলছিল আরজিকর মেডিকেল কলেজ চেস্ট মেডিসিন বিভাগে, তখন দীর্ঘ সময় ধরে প্রিন্সিপালের দেখা পাওয়া যায়নি। তাহলে একজন প্রিন্সিপাল স্যার, তিনি তো কলেজের একজন গার্জিয়ান, তাই না? তাই যখন আরজিকর মেডিকেল কলেজের পিজিডিরা তারা বারবার দাবি করছিল যে প্রিন্সিপাল স্যার, এমএসবি স্যার আসুক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এনকোয়ারি হোক, এর পিছনে কারণটা হলো যে এটা কোনো সাধারণ হত্যা নয়। হ্যাঁ, এটা আমরা এতদিন ধরে ডাক্তারি করছি, আমরা কোনোদিনও শুনিনি এরকম একটা মেডিকেল কলেজের অনকল রুমে, অনকল ডিউটি করার রুমে একজন মহিলা সে অসুরক্ষিত। তাহলে তো এই ব্যবস্থাটাই উঠে যাবে, কোনো মহিলা রাত্রেবেলা ডিউটি করতে পারবে না। তাহলে পেশেন্ট পরিষেবা কোথা থেকে পাবে? হ্যাঁ, এটা তো একটা মানে চরম অবিশ্বাসের জায়গায় চলে আসছে যে হাসপাতালটা আমাদের জন্য সুরক্ষিত নয়। অমিতাংশুদা চেস্ট মেডিসিনেরই একজন চিকিৎসক পিজিটি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা কেন কর্তৃপক্ষের কাছ থেকে যে বারবার বলছিলেন যে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে হবে, এক্সক্লুসিভলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকতে হবে, আপনাদেরই অভিভাবকরা তদন্ত কমিটিতে ছিলেন, আপনাদের যারা কর্তৃপক্ষ তারা আপনাদের অভিভাবক সম, আপনারা তাদের সন্তান সম, আস্থার ঘাটতিটা কেন হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে বারবার? কেন বলুন তো? মৌমিতা আজ আমাদের মধ্যে নেই। এটার যে বেদনা, এটার যে দুঃখ, এই দুঃখ কোনো বাবা মা অথরিটি এর সীমাবদ্ধতার মধ্যে নেই। প্লাস আস্থার ঘাটতিটা বলছি আপনাকে, প্লাস দীর্ঘ আমি 3rd ইয়ার পিজিটি, আমার চিকিৎসক জীবনে কোনোদিন আমি অন ডিউটি রুমে এই ধরনের ঘটনা, যেখানে রেপ সাসপেক্ট করা হচ্ছে, যেখানে মার্ডার সাসপেক্ট করা হচ্ছে, সেখানে একজন সহকর্মীর প্রপার তদন্ত হোক, এটা আমরা চাই। তার জন্যই আমরা হায়েস্ট বডির কথা আমরা জানতে চাই। আমরা যেটা বলছি যে আপনাদের চাওয়াটাই তো কর্তৃপক্ষের পাওয়া, মানে চাওয়া হবে, সেটাই তো স্বাভাবিক। সেটা কেন হচ্ছে না? কেন আপনাদেরকে দাবি জানাতে হলো? সহজে যদি সব কিছু পাওয়া যেত সেটাই সবচেয়ে ভালো হতো। আমরাও এটাই চাই, সত্যকে গ্রহণ করো সহজেই, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। কিন্তু আমরা সত্যকে সবসময় সহজে পাই না। অধ্যক্ষের কি ভূমিকায় কোথায় বা কর্তৃপক্ষের ভূমিকায় কোনো খামতি ছিল? কর্তৃপক্ষের ভূমিকায় এখনই গাফিলতি, এখনই পাচ্ছি না আমি, এখনই আমরা এটা বলতে রাজি নই। কিন্তু আমরা সর্বোচ্চ পর্যায়ের তদন্ত হোক, এটা আমরা চাই। আমরা তো এখনো সৌরভ একটু তোমাকে একটুখানি রাখবো। আমরা জাস্ট উল্টো একটা ছবি, মানে এর থেকে খারাপ ছবি আমি বোধহয় আপনাদের দেখাতে পারবো না। সেই মেয়েটি ডাক্তার, যাকে এত লাঞ্ছনার পর যার জীবন গেছে, বাড়ির সামনে আনঅ্যাটেন্ডেড পড়ে রয়েছে ওই শববাহী শকটে। কারণ একটা রাজনৈতিক তরজার পরিপ্রেক্ষিতে তার বাবা মা এখনও সেখানে গিয়ে পৌঁছতে পারেননি। অনন্ত রয়েছেন ওখানে, আমাদের প্রতিনিধি অনন্ত। এটা কতটা একটা মর্মবিদারক ছবি, এই রকম ঘটনার পর ওইভাবে বডি পড়ে রয়েছে বাড়ির বাইরে। একদমই এলাকার লোক তাজ্জব হয়ে যাচ্ছে এই অমানবিক দৃশ্য। এই দেখো সেই শববাহী গাড়ি, আর সেই গাড়িতে সেই চিকিৎসক ছাত্রী, সেই তার দেহ পড়ে রয়েছে তার বাড়ির সামনে। কারণ বাড়িতে তালা দেওয়া, বাবা মা এসে পৌঁছায়নি। কেন হ্যাঁ, আমাকে জানানো হয়নি তখন, বাবাকে জানো না বাবা, এখন আসছে 10 মিনিটের মধ্যে আসছে। কতটা অমানবিক এটা! বাড়ির সামনে মেয়ে, কি বলো বলুন, এটা বলছে জানিয়েছে ওখানে আটকে দিয়েছে, বলছে বাবা মাকে নাকি আটকে দিয়েছে থানার ওখানে। এই দৃশ্য দেখেছেন? হ্যাঁ, এ তো কি বলবো আর বলুন, এরকম যদি একটা বেওয়ারির মধ্যে পড়ে থাকে বাড়ির মেয়ে, একেই এরকম একটা অঘটন ঘটে গেছে। তা আমাদের বাড়ির সামনে এসে পড়ে থাকে 1 ঘন্টা ধরে, কতটা কষ্ট! কি আপনি রিয়েলাইজ করে কতটা লাগতে পারে, বলার কোনো ভাষা নেই। কি বলবো, কিছু বলার নেই ভাষা আমাদের, ভাষার ঊর্ধ্বে। এটা ভাবা যায় না, একদমই না। মানে অমানবিক, প্রচণ্ড অমানবিক। আমাদের নিজেদের খারাপ লাগছে যে এটা সম্ভব কোনোদিনও, যে এত বড় একটা সারাদিন ধরে এত হাজার হাজার লোক যার প্রতি সারাদিন ধরে ক্যামেরাতে চোখ রেখেছে, ফোকাস করেছে, সেখানে বাবা মা এসে হাজির হয়নি, এখনও বডি এইভাবে পড়ে আছে, এসে আমরা কিছু করতে পারছি না, কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। অমিতাংশুদা 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি এইভাবেই
চিকিৎসক ছাত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে আছে, তারা দেখছে। যেও না অনন্ত, আমরা চাই না ওখানে যাও। অনন্ত দূর থেকে দেখাও, অনন্ত দূর থেকে ছবিটা দেখাও, কাছে যেও না, কাছে যেও না। দেখো সবাই একদম এলাকার বাসিন্দারা তারা একদম সবাই বেরিয়ে আসছে, হ্যাঁ, দেখবার জন্য, একবার দেখবার জন্য। মা বাবা এখনো এসে পৌঁছালো না, বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সেই চিকিৎসক ছাত্রীর মৃতদেহ। দেখো পুলিশ ঘিরে ফেলেছে পুরো এলাকা, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ শবদাহ এসেছে, যদি কোনো ঝামেলা হয় সেই আতঙ্ক রয়েছে পুলিশের মধ্যে। সবাই গালে হাত দিয়ে অপেক্ষা করছে কখন বাবা মা আসবে, কখন এই চিকিৎসক ছাত্রীর বাবা মা আসবে, তো এসে দেখবে, শেষ দেখাটা দেখবে। দেখো সবাই, দেখো আমি পরিষ্কারভাবে এইটা আমি আমার দর্শকদের বলতে চাই, এইটাই কি আমাদের ঘরের একজন মেয়ের এই লাঞ্ছনাটা প্রাপ্য? এটা সবার কাছে প্রশ্ন, এটা যে কোনো রাজনৈতিক দলের কাছে প্রশ্ন, এটা প্রশাসনের কাছে প্রশ্ন। একটু কি মানে কেউ কি সঠিক একটা পরিস্থিতি সামনে পেতে পারতো না? একটু মানে গোটা বিষয়টা এত 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 একটা লজ্জাজনক ঘটনার সামনে আমরা পড়ে গেলাম। আমাদের ঘরের একটা মেয়ে এরকম লাঞ্ছনার শিকার হলো, তারপর তার থেকে বড় লাঞ্ছনা তো এটাও, সে লাঞ্ছনা তো শেষ নেই, তার মৃতদেহ এইভাবে পড়ে রইল। গোটা ব্যাপারটার মধ্যে হয়তো আমরা খবর দেখাচ্ছি বা এগুলোর জন্য হয়তো এখন বডি আবার সরে যাচ্ছে, আমি জানি না কি অবস্থা, কিন্তু গোটা বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, অমানবিক লাগছে। আমরা হয়তো আরেকটু সম্মানজনক একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারতাম এই ডাক্তারি ছাত্রীর জন্য। এর কাছে আমাদের মনে হয় সবার ক্ষমাপ্রার্থী হওয়া দরকার। আমি এর মধ্যে আবার আপনাদের, যেহেতু মানে আমি কি বলবো, আমার মাঝে মধ্যে নিজের খুব অস্বস্তি লাগছে, আমি কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়িনি, আজকে বিশ্বাস করুন মাঝে মধ্যে কথা শুদ্ধ আটকে যাচ্ছে। আজকে এই গোটা ঘটনাটার মধ্যে আপনাদের সামনে খবর যেহেতু তুলে ধরতে হবে, আমি তুলে ধরছি আরেকটা খবরের পার্ট। আমাদের হাতে ডিটেলড ময়নাতদন্তের রিপোর্ট এসছে, সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন, সৌরভের কাছে এই ময়নাতদন্তের রিপোর্টটা পুরো এসে গেছে। আমরা একবার সেটা এই ফাঁকে দেখে নিই। ওই অভাগা ছাত্রী তো ওইখানে আপাতত আনঅ্যাটেন্ডেড ওইভাবে পড়ে রয়েছেন, আর কি বলতে পারি। আমরা একটু এই বিষয়টা দেখি যে ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে। সৌরভ, আমরা যখন শুধু প্রাথমিকভাবে ময়নাতদন্তের যে রিপোর্ট, তাতে কিন্তু স্পষ্টভাবেই ইঙ্গিত করা হয়েছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই দ্বিতীয় বর্ষের পিজিটিকে, এবং সেই শ্বাসরোধজনিত কারণেই তার চোখ থেকে রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, তার জনিদারে ক্ষত রয়েছে, এই বিষয়গুলি উঠেছে। এবং সর্বোপরি ম্যাজিস্ট্রেট, যেটা আমরা গোপন সূত্র, আরজিকর সূত্রে যেটা জানতে পারছি, যে ম্যাজিস্ট্রেটের তরফে যখন প্রথম তাকে পর্যবেক্ষণ করা হয় এই দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটিকে, তিনি অর্ধ উলঙ্গ অবস্থায় ছিলেন, তাকে সেইভাবেই পর্যবেক্ষণ করেন ম্যাজিস্ট্রেট, এবং পরবর্তী ক্ষেত্রে তারই একটা প্রতিফলন কিন্তু এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসছে। অমিতাংশুদা, কতটা নিরাপত্তাহীনতা থাকলেই পুরো বিষয়টা ঘটতে পারে? তুমি ভাবো যে হাসপাতালে সবাই চিকিৎসা করাতে যান, চিকিৎসা কারা দেন? চিকিৎসকরা। ওখানে মহিলা ওয়ার্ড আছে আলাদা, মহিলাদের আলাদা করে ওখানে ওয়ার্ড রয়েছে, মহিলারা যান সেখানে। ডাক্তার নিজে যদি নিরাপদ না হন, রোগীদের নিরাপত্তার কি হবে? ওখানে কি কেউ ওখানটায় নিরাপদ নন? এই যা তুমি বললে, যে লাঞ্ছনা, যে নৃশংসতা, যা ঘটেছে, এত জিনিস ঘটতে পারলো ওই হাসপাতালের মধ্যে, যে হাসপাতালে কিন্তু কেউ ঘুমোয় না, হাসপাতাল মানে 24 ঘন্টা অন কল, সেখানে এতগুলো ঘটনা ঘটে গেল, কে নিরাপত্তা হলে? সৌরভ, নিরাপত্তার বিষয়টাই কিন্তু সবচেয়ে এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। যে কথাটি একটু আগে আমরা যে চিকিৎসক ছাত্রীর সঙ্গে কথা বলছিলাম দ্বিতীয় বর্ষে, তিনি যে কথাটি বলছিলেন যে এটা তাদের প্রথম হোম, দ্বিতীয় হোমও নয়। কেন না, তার কারণ হচ্ছে যে তারা যে প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা MBBS যে বয়সে তারা এখানে আসেন, একেবারেই একটা স্কুলের চৌকাঠ পার করেই তারপরে তারা হাসপাতালের চৌহদ্দিতে প্রবেশ করেন।
এবং সেই থেকে তারা কিন্তু তাদের জীবনের যে একটা অধ্যায়, তারা জন্মগ্রহণ করেন হয়তো মাতৃকোলে, কিন্তু তারপর তাদের আরেকটা জন্ম দেয় এই হাসপাতাল চত্বর, পেশাগতভাবে জন্ম দেয়, মানুষ হিসেবে জন্ম দেয়। কারণ ডাক্তারি পেশা কিন্তু আরও অনেকগুলো পেশার থেকে একেবারেই আলাদা। সেখানে তাদের পড়াশোনা, প্রতি মুহূর্তে রোগীর সঙ্গে থাকা, রোগীর সঙ্গে বেড়ে ওঠা, পেশাগতভাবে সেখানে দক্ষ হয়ে ওঠা, সেই ইমোশনাল বন্ডিংটা তৈরি হওয়া, এই ক্যাম্পাসের প্রতিটা কোণা জুড়ে জুড়ে কিন্তু এই হবু চিকিৎসকদের থাকে। ঠিক সেই জায়গায় তার কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ না হন, তাহলে যে ধরনের অভিজ্ঞতা হবে বা যে ধরনের প্রতিক্রিয়া উঠে আসবে, ঠিক একই ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে এই ঘটনাতে। কারণ তারা বলছেন যে তারা এই ক্যাম্পাসের মধ্যে রাত্রেবেলায় তারা যখন ডিউটির জন্য যাচ্ছেন, যে ক্যাম্পাস বিল্ডিংয়ে পুলিশের ফাঁড়ি অবস্থিত, এনআরএস কাণ্ডের প্রেক্ষিতে যখন চিকিৎসক আন্দোলন হয়েছিল রাজ্য জুড়ে, তখন যে দাবিগুলো সামনে রাখা হয়েছিল, তখন নিরাপত্তার বিষয় ছিল। তারপরেও যখন এই ঘটনা, এটা কোনো সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নয়, কোনো গ্রামীণ হাসপাতাল। সৌরভ, এই তুমি একদম ঠিক বলেছো। এই জায়গাতেই আমি তোমাকে একটু থামাচ্ছি। যে বারবার বিভিন্ন ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে কিছু কমিটি তৈরি হয়, কিছু সিদ্ধান্ত হয়, কিন্তু সেই সিদ্ধান্তগুলো আলটিমেটলি সেগুলো কাজে পরিণত হয়তো হয় না, এবং তার থেকে বড় কথা আবার একটা নতুন বিতর্কের সূত্রপাত হয়। আমি একটু তন্ময়ের কাছে যাব। তন্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই গোটা ঘটনাটা আমি যদি রিক্যাপ করি খুব ছোট্ট করে, একটা অত্যন্ত লজ্জাজনক একটা নৃশংস ঘটনা, যেখানে একজন ডাক্তার, হবু ডাক্তার, তিনি পোস্ট গ্রাজুয়েটের ছাত্রী, তিনি কোথায় চিকিৎসা দেবেন না, তিনি এরকম নৃশংস অত্যাচারের শিকার হয়েছেন, তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর লাঞ্ছনা থামেনি, তার মৃত্যুর কারণ নিয়ে চাপানোতর চলেছে। তারপর ময়নাতদন্ত হয়েছে, সেই ময়নাতদন্তের কমিটি নিয়ে বিতর্ক হয়েছে। সেই ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে যে সকালবেলা বাবা যে অভিযোগটা করেছিলেন, তার সহপাঠীরা যে জন্য অভিযোগটা করেছিলেন, সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। তাকে ধর্ষণের ইঙ্গিত রয়েছে, তাকে নৃশংসভাবে খুন করার ইঙ্গিত রয়েছে, এবং তারপরেও রাজনৈতিক টানাপোড়েনে মৃতদেহ আনঅ্যাটেন্ডেড বাড়িতে পড়ে রইল। তার আগে বাবা অভিযোগ করলেন যে তাদের না জানিয়ে তাদের সন্তানকে নিয়ে চলে যাওয়া হয়েছে। তারা যখন জানতে পারলেন, তখন যেতে গিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে সেইখান থেকে তারা বাড়িতে ফেরার পথে আটকে গেলেন, কারণ ওখানে একটা রাজনৈতিক তরজা চলছিল, কেন, কার সঙ্গে, কে তার সঙ্গে গেছেন, এ সমস্ত বিচার্য হয়ে গেল আর কি। তখন এখনও তারা হয়তো বাড়িতে পৌঁছতে পারেননি, খানিকক্ষণের মধ্যে পৌঁছবেন হয়তো, ততক্ষণ ওই মৃতদেহ ওখানে পড়ে রয়েছে। কিন্তু যা হলো, তারপরে কি সুবিচার পাওয়ার জায়গাটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে? কি করে সুবিচার পাওয়া যাবে? প্রথম থেকে একটি নৃশংস মৃত্যু, খুনকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আমাদের হাতে, TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ রিপোর্ট রয়েছে। এক্সক্লুসিভ রিপোর্ট স্বাস্থ্য ভবন বা প্রশাসন দেখতে পারে। TV9 বাংলার পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করছি, সেই রিপোর্ট আমাদের হাতে। রিপোর্টের ছত্রে ছত্রে যা আছে সব কথা এখানে বলতে পারা যাবে না, এতটাই নৃশংসতা রয়েছে। কি রয়েছে রিপোর্টে? রিপোর্টে পরপর ইনজুরি বলা হয়েছে। চোখে ইনজুরি, মুখে ইনজুরি, তার নখের মধ্যে ইনজুরি, আঙুলে ইনজুরি, তার যে যৌনাঙ্গ রয়েছে সেখানে ক্ষতচিহ্ন রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে, তার বাঁ দিকের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তার অন্যান্য শরীরের বিভিন্ন অংশে পরপর লেখা রয়েছে সেই রিপোর্টে। সেই এক্সক্লুসিভ রিপোর্ট অমৃতাংশু দা, TV9 বাংলার হাতে। সেই রিপোর্ট নৃশংসতার ছত্রে ছত্রে তার উদাহরণ রয়েছে। রিপোর্টের প্রতিটা লাইনে নৃশংসতা যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। তার জামা কাপড় কিভাবে খোলা অবস্থায় ছিল, তাকে কিভাবে উদ্ধার করা হয়েছে, রক্তাক্ত অবস্থায় ফ্লোরে রক্ত পড়ে রয়েছে, তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন, জামা কাপড়ের টুকরো পাশে পড়ে রয়েছে। এর থেকে আর বেশি বলতে পারছি না, কারণ বাকিটা বলা যাবে না দর্শকদের জন্য। চিরন্ত নৃশংসতার একটি উদাহরণ। কর্তব্যরত একজন চিকিৎসক, যিনি ডাক্তার, যিনি পোস্ট গ্র্যাজুয়েট করতে এসেছিলেন, অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য এখানে ট্রেন্ড হচ্ছিলেন। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বলা হয় যারা মাস্টার ডিগ্রি করেন, যারা স্পেশালাইজেশন করেন, সেটা সার্জারি হতে পারে, মেডিসিন, গাইনোকোলজি, সেই মাস্টার ডিগ্রি করতে এসেছিলেন। সেখানে একজন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায়, ডিউটির অবস্থায় এইভাবে খুন করা হয়েছে, যেখানে মনে করা হচ্ছে যে অত্যন্ত অত্যাচার করে তাকে খুন করা হয়েছে, এমনটাই প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত রয়েছে, পোস্টমর্টম রিপোর্টে ইঙ্গিত রয়েছে। আর ইন্টারনাল যে রিপোর্ট আমাদের হাতে এসছে তা অত্যন্ত ভয়ঙ্কর।
ভয়ঙ্কর। আর আরো ভয়ঙ্কর, সন্তান হারানো বাবা মাকে এই দরজা ওই দরজা ঘুরে বেড়াতে হচ্ছে, পুলিশ দেহ নিয়ে চলে যাচ্ছে, যুক্তি দিচ্ছে যে গন্ডগোল আটকানোর জন্য তারা সেই দেহ বার করে নিয়ে চলে যাচ্ছেন। বাবা মায়ের হাতে ডেথ সার্টিফিকেট নেই, পুলিশের হাতে ডেথ সার্টিফিকেট রয়েছে, তারা সেই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। বাবা মা থানায় যাচ্ছেন, থানায় গিয়ে সেখানে তৃণমূল কর্মীদের দ্বারা তারা আটকে পড়ছেন, তারপর পুলিশ তাদেরকে গাড়ি বের করছে, সেই গাড়ি নিয়ে তারপর তারা বাড়ির দিকে রওনা দিচ্ছেন। কি বলবে? অমানবিক, নৃশংস, প্রশাসনবিহীনতা। সকালবেলায় কেন কলেজ কর্তৃপক্ষ, কেন তৃণমূল ছাত্র পরিষদের একদল চিকিৎসক পরিবারকে ফোন করে জানাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে আমাদের কাছে, যে সুইসাইড করেছে আপনাদের মেয়ে। প্রথমে বলা হয়েছে অসুস্থতা, তারপর বলা হয়েছে সুইসাইড। রক্তাক্ত যেখানে দেহ উদ্ধার হচ্ছে, যেখানে দেহের অন্তর্বাস পাশে খুলে পড়ে রয়েছে, শরীরে নৃশংসতার চিহ্ন রয়েছে সব জায়গাতে, এরকম একটি ঘটনা। সেখানে সেই ঘটনাকে সকালবেলায় পুলিশের আধিকারিকরা এসে বলছেন রিপোর্টারদেরকে, সংবাদ মাধ্যমকে, যে তোমরা জানাবে শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। আর দেহ যখন বেরিয়ে গেল, মোটা মুখ ক্ষত বিক্ষত সেই ছবি পাওয়া যাচ্ছে। সুতরাং কি চাপা দিতে চেষ্টা করা হচ্ছে, কাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? আরো একটা বিষয় অমৃতাং সুধা বলে রাখি, যে 11 জনের কমিটি তৈরি করা হয়েছে, সে 11 জনের কমিটি নিয়ে একটু আগে বলেছি। আর ময়না তদন্তের জন্য চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের দাবি মেনে যে কমিটি, যে ময়নাতদন্তের যে দল তৈরি করা হয়েছিল, সেখানে এক বিশেষ স্বাস্থ্যকর্তার নির্দেশে এনআরএস হাসপাতালের সিনিয়রদের টপকে এক জুনিয়র চিকিৎসক, তুলনায় জুনিয়র চিকিৎসক, তিনি পদাধিকার বলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে মূল ময়নাতদন্তের দায়িত্ব দেওয়া হলো। এখানেও চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি, এখানেও চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, সিনিয়রদের টপকে এত হাই প্রোফাইল কেস, সেখানে কেন, কোন কর্তার প্রভাবে, কার নির্দেশে এনআরএসের সেই চিকিৎসককে, যার সিনিয়রদের টপকে তাকে নিয়ে যাওয়া হলো আর্জি করে? এত বড় একটা ঘটনা, সেই ঘটনার মূল দায়িত্ব দেওয়া হলো ময়নাতদন্তের। তাহলে কি চাপা দেওয়ার জন্য? তিনি কি কারোর আজ্ঞাবহ? তিনি কি কোনো লবির? এই যে আমরা উত্তরবঙ্গ লবি, দক্ষিণবঙ্গ লবি শুনি, এরকম নানান প্রশ্ন উঠে আসছে, চিকিৎসক মহলে এই প্রশ্ন উঠে আসছে। আর যখন তোমার সঙ্গে আমি কথা বলছি, একাধিক চিকিৎসক, কলকাতার স্বনামধন্য চিকিৎসক, তিনি আরজিকর মেডিকেল কলেজের হন, তিনি এসএসকেএম, তিনি কলকাতা মেডিকেল কলেজ, তিনি বলছি যে ন্যাশনাল মেডিকেল কলেজ, সেই চিকিৎসকরা পোস্ট করতে শুরু করেছেন যে এত নৃশংস ঘটনার বিচার চায়। চিকিৎসক মহল কিন্তু এইখানে একদম 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 তন্ময়, একদম আমি তোমাকে থামাচ্ছি। আমরা বলবো না উনি চিকিৎসক ভাবার দরকার নেই, চিকিৎসক হলে এটার কোনো বিশ্বত্ব হয় না। উনি আমাদের দর্শকদের যে কোনো বাড়ির একটা মেয়ে হতে পারেন, আমাদের বাংলার একটা মেয়ে, তার বিরুদ্ধে যে অন্যায় অত্যাচারটা হয়েছে, যে নৃশংসতা হয়েছে, এর বিচার চাই। একদম দ্বিধাহীন ভাষায় বলছি, এটা বিচার চাই, এটা বাংলার সংস্কৃতি না। এবং আমরা বিশ্বাস করি প্রশাসন সর্বতোভাবে এই যাবতীয় যে অভিযোগগুলো উঠেছে, যে বিতর্কগুলো উঠেছে, তন্ময় বলল, সাংবাদিক হিসেবে এগুলো তুলে ধরা আমাদের কাজ, আমরা তুলে ধরলাম। এগুলো আপনারা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন, বিভিন্ন পক্ষ থেকে কে কি চাইছেন না চাইছেন ছেড়ে দিন। আমরা বিশ্বাস করি যে সরকার, প্রশাসন, তারা কড়া থেকে কড়াতমভাবে এই গোটা বিষয়টার একটা হেস্তনেস্ত করে ছাড়বেন। যারা দোষী তারা যেন ছাড়া না পায়, কারণ এটা বাংলার প্রত্যেকটা ঘরে কিন্তু আতঙ্ক ঢুকিয়ে দেবে। ঠিক যে আতঙ্কটা ওই দিল্লির নির্ভয়া কাণ্ডের পর হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানটায় এই জিনিসটা আমরা চাই না। কোনো গোটা দেশ, গোটা বিশ্বের কোনো বাড়ির কোনো মেয়ের সঙ্গে এটা হোক, এটা আমরা চাই না। প্লিজ, এটা আমাদের জাস্ট একটা কি বলবো আবেদন, সাধারণ মানুষ হিসেবে আবেদন, সাংবাদিক না। খারাপ জিনিস দেখি আমরা প্রচুর, আমরা সেই জায়গাটাতে যেতে চাইছি না। আমরা সমস্ত বিতর্কর বাইরে গিয়ে এটা জাস্ট আবেদন রাখছি, এই ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়, আর এই ঘটনাগুলোতে যেন কোনো বিতর্ক না দানা বাঁধে, কোনো রকম অভিযোগ তোলার যেন কেউ সুযোগ না পান। প্রশাসনের কাছে জাস্ট এইটুকুনি আবেদন, সবাই যাতে এইটুকুনি আজকের দিনে দাঁড়িয়ে এইটুকুনি শুধু বুঝতে পারে। ঠিক যেরকম শুরুতে এসে নির্মল ঘোষ অত্যন্ত স্ট্রংলি কন্ডেম করেছিলেন, বলেছিলেন একটা নৃশংস খুন হয়েছে, ঠিক সেই রকমভাবে যদি একটু সচেতনভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং চারপাশ থেকে যাবতীয় বিতর্ককে সরিয়ে দিয়ে দোষীদের খুঁজে বার করে কঠোরতম এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে আর কেউ কখনো
ভাবতে পারবেন না বাংলা কেন গোটা বিশ্বে কোথাও এটা দৃষ্টান্ত হয়ে থাকুক, এটা চাইবো। এর মধ্যে বিতর্ক উঠলে না কিছু অপরাধী কিন্তু আবার তারা কোথাও গিয়ে মনের ভেতরে একটা আশা পেয়ে যাবে যে করা যায়, করলে এরকম বিতর্ক হবে, চাপানুতর তার মধ্যে থেকে হয়তো ছাড়া পেয়ে যাব। এগুলো যেন না হয়, আমি সেটাই এই মুহূর্তে অন্তত সাংবাদিক, বাবা, সাধারণ মানুষ যেভাবে দেখুন এইটুকুনি চাইছি। আমার ধারণা প্রশাসন অন্তত এদিকে একটু নজর দেবেন। আর যারা মানে এখনও তো শেষকৃত্য হয়নি, এই সদ্য একজন বাবা মা তাদের সন্তান চলে গেছে, তাদের সঙ্গে যেন আর কিছু না ঘটে, যাতে তারা একটুখানি মেয়ের কথা ভাবতে পারে আর মেয়েটা যাতে ওরকম আনঅ্যাটেন্ডেড না পড়ে থাকে, এইটুকুনি বলতে পারি। মানে আমরা লজ্জিত হতে চাই না প্লিজ।